আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গ্রামারের একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের উপর। আমরা এই রাইট ফর্ম অফ ভার্বস করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। স্পেশালি যারা পরীক্ষার্থী আছে, আমরা এখনও এই রাইট ফর্ম অফ ভার্বস করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। কারণ আসলে আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করি, স্কুল কলেজ এই জায়গাগুলোতে আমরা যদি দেখি যে আমাদের প্রথমে রুলস পড়ানো হয়, রুলসগুলো পড়ার পরে সিঙ্গেল সেন্টেন্স করি, তারপর পরীক্ষায় গিয়ে ডিরেক্ট আমরা প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্বস করতে চাই। তো দেখা গেছে প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্বস করতে গিয়ে রুলসের যেরকম কিছুটা দরকার হয়, এর পাশাপাশি কিছু ট্রিক্স আমাদের জানতে হয় এবং এর পাশাপাশি কিছু এক্সট্রা নলেজ ব্যবহার করে আমাদের এই রাইট ফর্ম অফ ভার্বসগুলো আনসার করতে হয়। যার কারণে আমরা যখন এইটা না জানি, তখন আমরা রাইট ফর্ম অফ ভার্বস করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো আশা করি আজকের ক্লাসটা এইচএসসি যারা দিচ্ছ তাদের জন্য যেমন উপকার হবে, যারা জব ইন্টারভিউ এবং ছোট ক্লাসের যারা আছো তাদের জন্য আজকে এই রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য খুবই উপকারী একটা ক্লাস হবে। তো আমরা যখন একটা প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্ব করব, এটা কিভাবে করতে পারি, এটা করার আগে কিছু পয়েন্ট আমরা একটু নিয়ে ডিসকাস করব, তারপর আমরা এই প্যাসেজটা করব। আশা করি আর সমস্যা হবে না। দেখো, প্রথম পয়েন্ট যদি আমরা চিন্তা করি যে আমরা যখন একটা প্যাসেজ পাবো, হ্যাঁ, এই প্যাসেজটা পাওয়ার পর আমরা প্রথমে প্যাসেজটা দেখব, একটু পড়ার চেষ্টা করব এবং প্যাসেজটা পড়ে দেখব যে আসলে এই প্যাসেজটা কোন টেন্সের মধ্যে আছে, যে প্যাসেজটা কোন সময়ের কথা বলতেছে, এই প্যাসেজটা কি বর্তমান কোনো সময়ে, সাম্প্রতিক কোনো সময়ের কথা বলতেছে, এই প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। এটা একটু জাস্ট পড়া আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। আমরা যখন প্যাসেজটা পড়বো এখানে অনেক কিছু থাকে, যেমন এই যে ইজ আছে, তার মানে কি এই পুরো প্যাসেজটা একটা প্রেজেন্ট টেন্সের হবে। সো আমরা যখন আনসার করতে যাব, আমাদের মাথায় এইটা ঢুকে গেল যে আমরা এখানে যাই আনসার করব সবই প্রেজেন্ট টেন্সের রুলসগুলা আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই জিনিসগুলোই আসলে এই প্যাসেজটার মধ্যে ঘুরে ফিরা হবে। এর বাইরে কিন্তু আমাদের কোনো কিছুই হবে না। সো আমরা প্রথম আইডেন্টিফাই করব এই প্যাসেজটা কি টেন্সে আছে, প্রেজেন্টে আছে না পাস্টে আছে। সো আমরা প্যাসেজটা পুরো প্রথম আইডেন্টিফাই করলাম। দ্বিতীয় যে পয়েন্টটা আমাদের মাথায় আসবে সেটা হলো আমরা এখানে এই টেন্সের বাইরেও আমাদের কিছু জিনিস ইউজ করতে হয়। যেমন নর্মালি আমরা যদি দেখি টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, মানে ব্রেকেটে যেটা থাকবে সেইটাই আমরা বসায় দিই, ঠিক না? এটা টেন্সের বাহিরের রুলস। টেন্সের বাহিরে গিয়া আমরা যখন টু দেখব, টু এর পরে যদি কোনো ভার্ব দেখি ব্রেকেটের মধ্যে, ওই ভার্বটাই আমরা বসায় দেব। তবে কয়েকটা জায়গায় টু এর পরে আমরা ভার্ব যেটা ব্রেকেটে থাকে সেটা বসাই না, এটার সাথে আইএনজি বসাই। সেগুলো হলো কমিটেড টু, কন্ট্রিবিউট টু, লুক ফরওয়ার্ড টু। এই কয়েকটা ভার্ব যখন থাকে, এই সময় টু এর পরে আমরা যে ভার্বটা থাকবে এই ভার্বের সাথে আইএনজি যোগ করব। ঠিক আছে, তা আমাদের গেল দ্বিতীয় ব্যাপারটা। তৃতীয় ব্যাপার যেটা, সেটা হলো একটা জিনিস আমরা মনে রাখবো, যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে, কি থাকে মডাল অক্সিলারি ভার্ব, যেমন মডাল অক্সিলারি ভার্বগুলো কি শ্যাল, উইল, তারপরে কি আছে ক্যান, কুড, মে, মাইট, অট টু, নিড টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলা যখন থাকে, এগুলার পরে ভার্ব যেটা ব্রেকেটে থাকে সেই ভার্বটাই বসা যায়। কি পাইলাম? প্রথমত আমরা টেন্স পাইলাম। যদি প্রেজেন্ট টেন্স হয় তো এইখানে গ্যাপগুলোর মধ্যে আমরা প্রেজেন্ট টেন্স আনসার করার চেষ্টা করব। প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমরা কি করব, ভার্ব চেঞ্জ করব। তার মানে এখানে আমরা ভার্ব ইডি যোগ করে পাস্ট করব না। দ্বিতীয় ব্যাপার যেটা বলছি, যে যদি কোথাও টু দেখো, টু এর পরে যদি এরকম গ্যাপ থাকে, যেই জিনিসটা আছে সেইটাই বসা যায়, এটা কিন্তু আর চেঞ্জ হয় না। হ্যাঁ, যেই ভার্বটা ব্রেকেটে থাকে নর্মালি ওই ভার্বটা আমরা বসাই দিই টু এর পরে, যেটা আমরা ইনফিনিটিভ পড়ি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এবং কয়েকটা ফ্রেজ আছে, যেমন কন্ট্রিবিউট টু, লুক ফরওয়ার্ড টু, কমিটেড টু, এগুলার পরে আমরা ভার্বের সাথে আইএনজি বসাই। ঠিক আছে, কিন্তু অন্য ক্ষেত্রে টু থাকলেই আমরা সেখানে কি করব, ভার্বের বেস ফর্ম, মানে হলো যেটা ব্রেকেটে থাকবে সেটা বসায় দেব। তৃতীয় ব্যাপারটা হলো মডাল অক্সিলারি ভার্ব।
ঠিক আছে, মডেল অক্সিলারি ভার্ব কি শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলার পরে যদি ব্রেকেটে যেই ভার্বটা থাকে সেই ভার্বটাই বসে, কারণ মডেল অক্সিলারি ভার্বের পরেও ভার্বের বেস ফর্ম বসে। তো যেই ভার্বগুলো আমরা ব্রেকেটে দেখবো সেটা বসায় দেব। ঠিক আছে, এই একটা ব্যাপার গেল। তাহলে আমরা কি পেলাম, টেন্স যদি প্রেজেন্ট টেন্স থাকে প্রেজেন্ট টেন্স আনসার করার চেষ্টা করবো, এখানে পাস্ট টেন্সের কথা আসবে না। দ্বিতীয়, টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্রেকেটে যা থাকবো তাই বসায় দেবো, তিনটা ক্ষেত্র বাদে। তিনটা বা আরও কয়েকটা আছে, বাট এই তিনটাই বেশিরভাগ আসে, লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, কমিটেড টু। এই তিনটা যদি থাকে এটার পরে আমরা সবসময় ভার্বের সাথে আইএনজি বসাবো, আর সকল টু এর ক্ষেত্রে ব্রেকেটে যেটা থাকবে সেটা বসায় দেবো। তারপর মডেল অক্সিলারি ভার্বের পরে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, নিড টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলোর পরে সবসময় আমরা যে ব্রেকেটে যে ভার্বটা থাকবে সেটা বসায় দেব। ঠিক আছে, গেল আমাদের। তারপরে যেটা থাকে ভয়েস চেঞ্জ। অনেক সময় আমরা দেখে গেছে একটা সেন্টেন্স অ্যাক্টিভে না থাইকা প্যাসিভে থাকতে পারে। যেমন মনে করো যে কাজী নজরুল ইসলামকে রেবেল পয়েট বলা হয়। এখন আমি যদি লিখি কাজী নজরুল ইসলাম, ধরো আমি নর্মালি লিখলাম নজরুল, হ্যাঁ নজরুল, আমরা যেটা বললাম রেবেল পয়েট বলা হয় তাকে, আমি কি বলবো কাজী নজরুল কল রেবেল পয়েট? হয় এটা? হয় না। কিন্তু তার মানে কি নজরুল রেবেল পয়েট বলছে, ডাকছে, ঠিক না? কিন্তু আমি যদি বলি নজরুলকে রেবেল পয়েট বলা হয়, কারা বলে? এটা মূলত মানুষরা বলে, তাই না? সেই ক্ষেত্রে এটা কিন্তু আমরা প্যাসিভে করি। তাহলে নজরুল ইজ কল্ড রেবেল পয়েট, এইগুলো হলো আমাদের প্যাসিভে। অনেক সেন্টেন্স আছে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টটা নিজে কাজ করবে না, অন্য কেউ কাজ করবে, সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ সেন্টেন্স বসাই। সেই ক্ষেত্রে রুলসটা হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব বসাবো প্লাস ভার্ব 3 বসাবো। স্পেশালি যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অক্সিলারি ভার্ব এম ইজ আর বসায়া ভার্ব 3 বসাবো, যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওয়াজ ওয়ার বসায়া ভার্ব 3 বসাবো। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 4টা ব্যাপার। এই 4টা ব্যাপার আমরা প্রথমে মাথায় রাখবো যে কোনো রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে। প্রথমটা প্রেজেন্ট থাকলে প্রেজেন্টের আনসার হবে, পাস্ট থাকলে পাস্টের আনসার হবে। দ্বিতীয়, এগুলো থাকার পরও যদি একটা সেন্টেন্সের টু থাকে এটার পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে কয়েকটা ফ্রেজ বাদে, যেমন কমিটেড টু, কন্ট্রিবিউট টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে আইএনজি হয়। এগুলা বাদে টু দেখলে এটার পরে যেই ভার্বটা ব্রেকেটে থাকবে সেটা বসায় দেব। তারপরে কি থাকে, মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্ব যেটা থাকবে সেটা বৈশা যায়। এবং পরে যদি সেন্টেন্সটা প্যাসিভে থাকে, হ্যাঁ প্যাসিভে থাকে, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যদি এই পুরো প্যাসেজটা প্রেজেন্টে হয় তাহলে অক্সিলারি ভার্ব এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী বসবে, তারপর ভার্ব যেটা থাকবে এটা ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। ধরো আছে কল, ঠিক আছে, তাইলে এইটা যদি প্যাসেজটা হয় প্রেজেন্ট টেন্সে, যদি এখানে থাকে ইট, তার মানে অক্সিলারি ভার্ব এম ইজ আর বসে, তাই না? তাহলে ইটের সাথে কি হবে, সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ বসে, আর কল ব্রেকেটে আছে, তো প্যাসিভ করার সময় কি হয়ে যাবে, ইট ইজ কল্ড, তার মানে এটাকে বলা হয়। বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে আমরা এই কয়েকটা ব্যাপার একটু মাথায় রাখবো। এবার আসো আমরা একটু প্যাসেজটা করার চেষ্টা করি। আশা করি প্যাসেজটা করলে এইবার তোমাদের কাছে কিছুটা হইলেও সহজ হবে। আর একটা প্যাসেজে আসলে শেখা যায় না, আরও কয়েকটা প্যাসেজ নিয়ে আসবো যদি তোমাদের রেসপন্স ভালো পাই। আসো এখন আমরা প্যাসেজটা একটু মিনিং সহ পড়া বোঝার চেষ্টা করি। কি আছে দেখো, ইট ইজ ন্যাচারাল দ্যাট, ন্যাচারাল মানে কি স্বাভাবিক বলতেছে, এটা স্বাভাবিক যে, দ্যাট মানে কি বলছে যে আ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, একটা মানুষ একাকী বসবাস করতে পারে না। এখন দেখো ব্রেকেটে কি আছে, লিভ আছে। এখন এখানে আছে কি, এটা আমরা জানি কি প্রেজেন্ট টেন্সে পুরোটা, যেহেতু ইজ দিয়ে শুরু হয়েছে তো এটা আমরা ইজিলি বুঝতে পারছি। কিন্তু যখন আমরা এটা বসাবো, দেখো এখানে কি আছে, ক্যান নট, আমি কি বলছিলাম মডেল অক্সিলারি ভার্ব। দেখো ক্যান একটা কি মডেল অক্সিলারি ভার্ব না? তাহলে ভার্ব যেইটা থাকবে আমরা কি করব, এই ভার্বটাই বসাই দেবো। তার মানে এর উত্তরটা কি হবে, লিভ, যা থাকবে তাই হয়ে যাবে। তাহলে ইট ইজ ন্যাচারাল দ্যাট, এটা স্বাভাবিক যে আ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, একটা মানুষ একাকী বসবাস করতে পারে না। তো এই জায়গার মধ্যে ব্যাপারটা কি আসলো, আমাদের মডেল অক্সিলারি ভার্বের কারণে ভার্ব যেটা আছে সেটাই কিন্তু আমরা বসায় দেব। বুঝতে পারছো? আশা করি এটা নিয়ে আর প্রবলেম নাই, এটা পারা যাবে। তার মানে এখানে মানুষ
মানুষের ব্যাপার নিয়ে কথা বলছে, মানুষ সামাজিক জীব, এই জিনিসগুলো এখানে আসলে ফুটে উঠবে। লাইক ইট ইজ ন্যাচারাল দ্যাট, এটা স্বাভাবিক যে এ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, একটা মানুষ একাকী বসবাস করতে পারবে না। কি বলছে দেখো, হি অলওয়েজ নিড আ কোম্পানি। আচ্ছা এখানে দেখো যেহেতু প্রেজেন্ট টেন্স, হি অলওয়েজ, এখানে ব্রেকেটে কি আছে, নিড। তাহলে প্রেজেন্ট টেন্স যেহেতু আমরা যেটা জানি সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই না, তারপরে অবজেক্ট হয়। তাহলে এখানে নর্মালি সাবজেক্ট আছে, তাহলে এখানে এটা কি আছে, নিড আ কোম্পানি, তো ভার্ব ওয়ান যা আছে তা বসায় দেওয়ার কথা, ঠিক না। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন ফার্স্ট পারসন কি, আই উই, এগুলো হলো আমাদের ফার্স্ট পারসন। যদি এখানে আই অলওয়েজ থাকতো তাহলে নিড হয়ে যেত, উই অলওয়েজ থাকলে নিড হয়ে যেত, এই হলো ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কি, ইউ, এটা হলো সেকেন্ড পারসন। থার্ড পারসন কি, হি, শি, তারপরে কি আছে, ইট, দে, এগুলো হলো থার্ড পারসন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কি, এই যে হি, একজন, থার্ড পারসন হি, শি, ইট না, এবং এগুলা এটা কয়টা, একজন, একজনরে বুঝাইছে। এমন হইতে পারে যে কারো নাম হইতে পারে, যেমন সাইদ নাম হয়েছে, তাহলে এখানে কয়জন, একজন, তাহলে এটা থার্ড পারসন এবং একজন সিঙ্গুলার। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব যা থাকবে এটার সাথে এস অথবা ইএস আমরা কি করি, নর্মালি যোগ করি। তাহলে দেখো হি অলওয়েজ, হি আছে, তাহলে এটা কি থার্ড পারসন, কয়জন, একজন, হি একজন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার। অলওয়েজ ভার্ব কি আছে, নিড, তার মানে এখানে থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু আছে তাহলে ভার্বের সাথে আমাদের কি হবে, এস যুক্ত হবে, তাহলে কি হবে, হি অলওয়েজ নিডস আ কোম্পানি। তাহলে একটা মানুষের সবসময় কি দরকার, একজন সঙ্গী প্রয়োজন হয়, যেহেতু মানুষ একাকী বসবাস করতে পারে না। আশা করি এই ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে প্রথমটা মডেল অক্সিলারি ভার্বের কারণে যেই ভার্বটা আছে সেটা বসে গেছে। দ্বিতীয়টা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকার কারণে আমরা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইছি, আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে থার্ড পারসন সিঙ্গুলারের কারণে। ক্লিয়ার? আশা করি দুইটা নিয়ে আর কোনো প্রবলেম নাই। তারপরে কি আছে দেখো, হি হ্যাজ টু। দেখো হ্যাজ টু একটা মডেল অক্সিলারি ভার্ব। আমি কি বলছিলাম, টু থাকলে বা মডেল অক্সিলারি ভার্ব থাকলে ভার্ব যা থাকবে তাই বসা যায়। দেখো অনেক সময় প্যাসেজগুলো করতে গেলে মিনিং জানার প্রয়োজন হয় না, অনেক সময় আমরা মিনিং জানিও না। অনেক প্যাসেজ আছে আমরা প্যাসেজগুলো করতে গেলে মিনিংগুলো জানি না, বাট এই যে এই নিয়মগুলো যদি আমাদের মাথায় থাকে না, মিনিং না বুঝেও আমরা আনসার করতে পারবো। দেখো কি বলছে, হি হ্যাজ টু, আইয়ের দেখো হ্যাভ হ্যাজ দুইটা ভার্ব আছে তাই না, হ্যাভ বসে সবসময় ধরো আই আর প্লুরালের ক্ষেত্রে, আর হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার। ওই যে বললাম যেটা হি, শি, ইট, সাইদ, কোনো নাম, রহিমা, এগুলার পরে সবসময় হ্যাজ বসে। তাহলে এখানে কি আছে, হি থার্ড পারসন, এই কারণে বলছে হি হ্যাজ টু। তাহলে হ্যাজ টু একটা মডেল অক্সিলারি ভার্ব। বা টু আছে, টু এর পরে আমরা কি বলছি, ব্রেকেটে যা থাকবে তাই বসাতে হবে। তো মডেল অক্সিলারি ভার্বের পরেও বলছি কি ব্রেকেটে যা থাকে তাই বসাতে হবে। তার মানে হি হ্যাজ টু, এইটার কারণে কি হয়েছে, এক্সপ্রেস আছে, তাহলে উত্তরটা কি হবে, এখানে এক্সপ্রেসই হবে, আর কোনো চেঞ্জ হবে না। দেখো রুলস অনুযায়ী এসে পড়তেছে না, মডেল অক্সিলারি ভার্বে যা থাকে তা বসাতে। তাহলে হি হ্যাজ টু এক্সপ্রেস হিজ থট, তার আইডিয়াগুলো সবসময় কি করতে হয়, সে প্রকাশ করে, থটস চিন্তাধারাগুলা, আইডিয়া, তার যেই ভিতরে যে আইডিয়াগুলো আছে এগুলো প্রকাশ করে। বলছে কি থিঙ্ক আদার্স। আচ্ছা এখানে যদি একটা সেন্টেন্স শুরু হয়, মনে রাখবা এখানে যখন ভার্ব থাকে একটা সেন্টেন্সে মেইন ভার্বের পরেও আরও অনেকগুলো ভার্ব থাকতে পারে। পরের ভার্বগুলোর ক্ষেত্রে স্পেশালি আমরা আইএনজি যোগ করি, বেশিরভাগ ক্ষেত্রে আইএনজিটা দুইটা হিসাবে কাজ করে। আইএনজি যোগ করলে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, নাউন হিসাবেও কাজ করে। তো যাই হোক, এটা বুঝতে গেলে আমরা অ্যাডজেক্টিভ, জিরান্ড এগুলো একটু বুঝতে হবে, তবে এটা মাথায় রাখো, এটা আমরা পরের ক্লাসে দেখাবো। হি হ্যাজ টু এক্সপ্রেস, কেন যেটা হয়েছে ভার্ব বসছে এটা তো আমি বলে দিলাম। তারও বলছে কি এই সেন্টেন্সে যেহেতু এই ভার্বটা আছে, এই সেন্টেন্সই দেখো আরেকটা ভার্ব আছে। তো যখন তুমি একটা সেন্টেন্সের মধ্যে একাধিক ভার্ব পাবা, ওই ভার্বের সাথে স্পেশালি পাশাপাশি যদি দুইটা ভার্ব থাকে, সেই ক্ষেত্রে একটা ভার্বের পরে টু দিয়ে বসাই দেবা। যেমন আমরা বলি যে আই ওয়ান্ট এনে গো আছে, তাহলে এখানে দুইটা ভার্ব আছে না,
আই ওয়ান্ট, হোপ, এগুলা যদি দুইটা ভার্ব একসাথে থাকে তাহলে আমরা একটা টু বসায়া কইরা ফেলি। কিন্তু এইটার পরেও যদি আরও একাধিক ভার্ব থাকে সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জিরান বা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বসাই, যেটা আমরা বলি যে আইএনজি যোগ করে দিই। এখানে দেখো হি হ্যাজ টু এক্সপ্রেস যা আছে তা বসাইছি, হিজ থট অ্যান্ড আইডিয়া, পরে যে ভার্বটা আছে এটার সাথে তোমরা কি করবা, আইএনজি যোগ করে দিবা। স্পেশালি বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। আইএনজিটা এখানে আসলে মূলত প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, যে তার একটা মানুষের কি সে তার প্রকাশ করতে হয় তার চিন্তাধারাগুলা, তার আইডিয়াগুলা, থিঙ্কিং আদার্স, অন্যদের কথাও চিন্তা করতে হয়, হোয়াইল যখন দ্য আদার্স, বি আছে, দেখো বি দ্বারা কি বোঝায়, এই ব্রেকেটে বি থাকা মানে হচ্ছে অক্সিলারি বা বি ভার্বগুলা, যেমন প্রেজেন্ট, এটা যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সের করতেছি তার মানে বি ভার্ব, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, এই তিনটা। যদি পাস্ট টেন্স হইতো তাহলে বি ভার্ব হইতো কি ওয়াজ অথবা ওয়ার। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স করতেছি তাহলে এম, ইজ, আর, এই তিনটা থেকে যে কোনো একটা আমাদের বসাতে হবে। এখন দেখো যদি এটা প্লুরাল হয় তাহলে আর বসে, যদি সিঙ্গুলার হয় ইজ বসে, আর যদি আই হয় এই আইয়ের সাথে শুধু আমাদের এম বসে। তাহলে এখানে দেখো ওয়াইল দ্য আদার্স বলছে, আদার্স মানে কি অনেকের কথা বলছে, সেই ক্ষেত্রে এই বি এর ক্ষেত্রে আমরা এখন তিনটা অপশন এম, ইজ, আর, এই তিনটার মধ্যে একটা বসাবো। যেহেতু প্লুরালের কারণে আমরা কি বসাবো, আর বসাবো। তার মানে ই এর উত্তরটা কি হবে আমাদের আর। থিঙ্কিং আদার্স হোয়াইল দ্য আদার্স আর অফ দ্য সেম নিডস, যেখানে অন্যদেরও, আমি সমাজে যেমন অন্যদের কথা চিন্তা করে কথা বলবো, অন্যরাও আমার কথা চিন্তা করে সবসময় কথা বলবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এই বি যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট টেন্স থাকলে এম, ইজ, আর, পাস্ট টেন্স থাকলে ওয়াজ, ওয়ার, এবং প্লুরাল থাকলে আর, সিঙ্গুলার থাকলে ইজ, আই এর সাথে এম। ঠিক আছে, গেল। আশা করি বি ভার্ব থাকলে আমরা এই জায়গাটা করতে পারবো। এরপর আসো কি বলছে, হি হ্যাভ অলসো দ্য নিড অফ আদার্স। আচ্ছা দেখো হি আছে, এখানে কি আছে, হ্যাভ। হ্যাভ মানে কি, হ্যাভ ভার্ব হলো হ্যাভ অথবা হ্যাজ। দেখো এইখানে ব্রেকেটে যেটা থাকে এটা হলো ওইটার ভার্ব, বি মানে হলো বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ থাকা মানে কি হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স করতেছি তাহলে হ্যাভ অথবা হ্যাজ হবে। তাহলে হি আছে, আমি যেটা বলছি যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে সবসময় হ্যাজ হয়, হ্যাভ হয় না। থার্ড পারসন সিঙ্গুলার তো বুঝি আমরা, একজন যখন বুঝাবে, আই, উই এগুলো ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আর বাকি যা আছে সবই থার্ড পারসন। তো ওইগুলার ক্ষেত্রে যেমন হি থার্ড পারসন, সাইদ থার্ড পারসন, শি থার্ড পারসন, এবং এগুলো কয়জন করে, একজন, কিন্তু সাইদ থার্ড পারসন সিঙ্গুলার, হি থার্ড পারসন সিঙ্গুলার। এখানে কি আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে সবসময় কি হয়, হ্যাজ। তাহলে এখানে উত্তরটা কি হবে যে হি হ্যাজ। তাহলে হি হ্যাজ অলসো দ্য নিড অফ আদার্স ফর, যখন এই দেখো আশা করি এটা নিয়ে প্রবলেম নাই। এবার আসো ফর, মনে রাখবা প্রিপোজিশন সবসময় ফরের পরে যদি ভার্ব থাকে এই ভার্বের সাথে আইএনজি হয়, এটা রুলস। তাহলে ফর আছে প্রিপোজিশন, ফরের পরে যেই ভার্ব দেখবো এই ভার্বের সাথে কি করে দিবা, আইএনজি যোগ করে দিবা। তাহলে কি হবে, নিডস অফ আদার্স ফর এনশিওরিং। কেন, ফর আছে, ফরের পরে যদি ভার্ব ব্রেকেটে থাকে এই ফরের পরে যেই ভার্বই থাকুক আইএনজি যোগ করে দিবা, বাস। সহজ, এই জিনিসটা মাথায় রাখবা। মিনিং না বুঝলেও এই কয়েকটা জিনিস আশা করি মাথায় রাখতে পারবা। তাহলে ফর এনশিওরিং দেয়ার সেফটি অ্যান্ড কমফোর্ট, বুঝতে পারছো? তো বলতেছে হি হ্যাজ বসছে কেন, বুঝছো, থার্ড পারসন। তাহলে হি হ্যাজ অলসো নিড অফ আদার্স, তাকেও অন্যদের প্রয়োজন হয়, ফর এনশিওরিং দেয়ার সেফটি অ্যান্ড কন্ট্রোল। আমি যদি সমাজে থাকি, চিন্তা করো, তাদেরও কিন্তু আমার প্রয়োজন, তারা আমার সাথে কথা বলতে ভালোবাসে, দেখা গেছে তারা বিপদে বললে আমি তাদের সেভ করতে পারি। তো এটাই বলতেছে যে একটা মানুষের অন্যদেরও এই মানুষটার দরকার, কারণ ফর এনশিওরিং, তাদের সেফটির জন্য, তারাও চিন্তা করে যে এই মানুষটা এসে আমাকে হেল্প করতে পারে। অ্যান্ড কমফোর্ট, তারা কমফোর্ট পায়, এই কারণেই তার সাথে কথা বলতে আসে। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো যে ফরের পরে যে ভার্বই থাকুক এটার সাথে আমরা আইএনজি যোগ করব। গেল, তারা বলছে সো হি ইজ বাউন্ড। দেখো আমি কি বলছিলাম, একসাথে যদি দুইটা ভার্ব থাকে মাঝখানে টু বসায় দিবা। তাহলে হি ইজ বাউন্ড টু লিভ,
যে সে বাধ্য থাকে বসবাস করতে উইথ আদার্স। দেখো সাথে সাথে যদি দুইটা ভার্ব থাকে আমরা টু বসায় দিই, তাহলে কি বলবো, হি ইজ বাউন্ড টু লিভ। একসাথে যদি দুইটা ভার্ব থাকে তাহলে আমরা টু যে ভার্বটা থাকে সেই ভার্বটা বসায় দেব। এবং এটার বাইরে একসাথে না থাইকা যদি ওই সেন্টেন্সই কয়েকটা ওয়ার্ড পরে থাকে অথবা প্রিপোজিশনের পরে থাকে, সেই ক্ষেত্রে আমরা যে ভার্বটা পাবো এই ভার্বের সাথে আমরা কি করে দিই, শুধু আইএনজি যোগ করে দিই। বুঝতে পারছো, যে সাথে পাশাপাশি দুইটা ভার্ব থাকলে আমরা একটা ভার্বের পরে টু প্লাস ভার্ব বসায় দিই, এবং পাশাপাশি ভার্ব না থেকে দুই তিনটা ওয়ার্ড পরে যদি একটা ভার্ব থাকে সেটার সাথে আমরা আইএনজি বসাবো, অথবা প্রিপোজিশনের পরে স্পেশালি বেশিরভাগ ক্ষেত্রেই আইএনজিটা বসে। বুঝতে পারছো, তাহলে আমরা হি ইজ বাউন্ড টু লিভ, সে বাধ্য থাকে বাস করতে উইথ আদার্স মেকিং অ্যান ইনস্টিটিউশন, এই যে সংগঠনটা বজায় রাখার জন্য, মানে সামাজিক যে সংগঠনটা। তাহলে এখানে আমরা এই ভার্বের সাথে কি মেকিং হয়, শুধু মেকিং না, এখানে টু প্লাস মেকও হইতে পারবে, টু মেক অ্যান ইনস্টিটিউশন, দুইটাই উত্তর হবে, সমস্যা নেই। হ্যাঁ, উদ্দেশ্য, আসলে উদ্দেশ্য যখন প্রকাশ করি আমরা সেই ক্ষেত্রে টু প্লাস ভার্ব বসাই। এখানে অনেকগুলা কারণ এক্সপ্লেন করা যাবে, বাট সহজেই আমি এটা দেখতেছি, আমরা যখন আরও করব তখন এগুলো আরও আস্তে আস্তে ক্লিয়ার হবে। ঠিক আছে, গেল, আশা করি এই কয়েকটা ট্রিক্স মাথায় রাখবা। এবার আসো, অ্যান ইট কল সোসাইটি। আচ্ছা দেখো, এটাকে সোসাইটি, এটাকে সমাজ বলা হয়। আচ্ছা, ইট কি বলতেছে, ইট কল সোসাইটি, এটা সমাজ বলে এরকম না, এটাকে সমাজ বলে, ঠিক না? তাহলে এটা কিসে আছে, প্যাসিভে, কারণ ইট কিন্তু কথা বলতে পারবে না। বস্তু কি কথা বলতে পারে? এখানে যদি হি সি হইতো, কোনো ব্যক্তি হইতো, হইতে পারে, হইতে পারতো, কিন্তু ইট কিন্তু কথা বলতে পারে না। তার মানে কি, এটাকে সমাজ বলা হয়, মানুষের দ্বারা বলা হয়, তার মানে এটা কিসে আছে, প্যাসিভে। আমি কি বলছিলাম, প্যাসিভের স্ট্রাকচার কি, অক্সিলারি ভার্ব থাকবে প্লাস B3 হয়ে যাবে, এখানে যেই ভার্বটা থাকবে এটা B3। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের, তার মানে অক্সিলারি ভার্ব কি হবে, এম, ইজ অথবা আর, এই তিনটার মধ্যে একটা। তাহলে ইটের সাথে কি হবে, ইট কি সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে কি হয়, ইজ, তাহলে এটা হবে ইট ইজ। প্যাসিভ করার সময় ভার্বের কয় নাম্বার ফর্ম বসে, 3 নাম্বার, তার মানে কি হবে, ইট ইজ কল্ড, এটাকে বলা হয় সমাজ, যেখানে আমরা মিলেমিশে থাকি, তাই না? এবার বলতেছে সোসাইটি, আবার বি আছে, বি মানে কি, অ্যামিজার, ঠিক না? যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সে করতেছি, এম ইজ আর, তাহলে সোসাইটি কথাটা ওয়ার্ডটা কি, সিঙ্গুলার না প্লুরাল? সোসাইটি মানে কি, সমাজ, তার মানে সমাজ সিঙ্গুলার ওয়ার্ড, তাহলে আমরা এখানে এম বসাবো, ইজ বসাবো না আর বসাবো, সিঙ্গুলার যেহেতু, তার মানে আমরা এখানে কি বসাবো, ইজ। তাহলে সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন, সোসাইটি হইল কি আমাদের প্রথম সংগঠন, হুইচ ড্যাশ মেক বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টর, যেটা আমাদের কি পূর্বপুরুষদের দ্বারা তৈরি হয়েছিল। দেখো, প্রিমিটিভ অ্যানসেস্টর তাদের ধারা তৈরি হয়েছে, তার মানে এইটা কিন্তু প্যাসিভে আছে, ঠিক না? কারণ তাদের ধারা তৈরি হয়েছে, বাই আছে, বাইয়ের পরে যদি নাউন থাকে সেটা মানে কি তাদের ধারা আসলে তৈরি হয়েছে। তার মানে কি সোসাইটি ইজ, বি ভার্বের কারণে এখানে অ্যামিজার বসছে, সোসাইটি সিঙ্গুলার, এখানে বসছে কি ইজ, তাহলে সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন হুইচ, তাহলে কি বল, তাদের দ্বারা তৈরি হয়েছে। তাহলে আমরা যেটা জানি যে এটা প্যাসিভে আছে, তাই না? কারণ সোসাইটি নিজে নিজে তো আর তৈরি হয় নাই, কারো ধারা তৈরি হয়েছে, তার মানে ওই যে রুলস, অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3। তাহলে এখানে হুইচ এখন যেহেতু তৈরি হয়েছে, এখন হয়েছে না আগে হয়েছিল, প্রিমিটিভদের দ্বারা কি এখন তৈরি হয়েছে না আগে হয়েছে? দেখো পুরোটা প্রেজেন্ট টেন্স, বাট এই কথাটার কারণে এই জায়গাটা শুধু আমরা পাস্ট টেন্স ইউজ করব। তাহলে অক্সিলারি ভার্ব এখানে আমরা অ্যামিজার বসাইতে পারবো না, ওয়াজ ওয়ার বসাইতে হইব। তাহলে এখানে কি বলছে, মেক বাই প্রিমিটিভ অ্যানসেস্টর, তার মানে এখানে কোন জিনিসটা তৈরি হয়েছিল, সোসাইটি। তাহলে এই জায়গায় হুইচের জায়গায় সোসাইটি, তার মানে এখানে আমরা অক্সিলারি ভার্ব কোনটা বসাবো, সিঙ্গুলার, যেহেতু সোসাইটিকে ধরছে, তাহলে আমরা এখানে ওয়াজ অথবা ওয়ার বসাবো। তাহলে ওয়াজ বসাই সিঙ্গুলারের ক্ষেত্রে, ওয়ার বসাই প্লুরালের ক্ষেত্রে। সোসাইটি যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে, হুইচ ওয়াজ, মেক আছে হয়ে যাবে কি মেড। কেন, ওই যে বললাম প্যাসিভের সময় অক্সিলারি প্লাস ভার্ব 3, তাহলে এখানে হয়েছে অক্সিলারি ওয়াজ
মেকের ভার্ব 3 কি মেড, তাহলে হুইচ ওয়াজ মেড বাই প্রিমিটিভ অ্যানসেস্টর। আশা করি এইটুকু গেছে, বুঝতে পারছো। তারপরে কি আছে দেখো, দে, আবার আছে কি বি ভার্ব, তাহলে বি ভার্ব মানে কি এম, ইজ, আর, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে দে কি প্লুরাল ওয়ার্ড, তাহলে এম হবে না, এম তো আয়ের সাথে হয়, ইজ তো সিঙ্গুলারের সাথে হয়, এটাও হবে না, তাহলে আর, তাহলে কি হবে দে আর দ্য ফার্স্ট কন্ট্রিবিউট টু, আচ্ছা ডেভেলপ, আমি যেটা বলছিলাম যে টু এর পরে সবসময় কি হয় ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু আমি কিন্তু এখানে একটা কথা বলছি, টু এর পরে সবসময় বেস ফর্ম হয় তিনটা চারটা বাদে, তিনটা চারটা কি কমিটেড টু, লুক ফরওয়ার্ড টু এবং কন্ট্রিবিউট টু। এখানে কি আছে দেখো কন্ট্রিবিউট টু আছে, এই ফ্রেজের কারণে এখানে যে ভার্ব আছে এটা না বইসা কি হবে, এটার সাথে আমরা কি বলছিলাম ডেভেলপিং আইএনজি যোগ হবে। সবসময় টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু কন্ট্রিবিউট টু, কমিটেড টু, লুক ফরওয়ার্ড টু থাকলে এইটার পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। এবং কেন হয় এটা আমরা যেটা বলতেছেন জিরান, প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো হিসেবে কাজ করে। তো এগুলো আবার বুঝতে গেলে দেখা গেছে তোমার আবার ভার্বকে টাইনে আনতে হয়। তো আমি ওই যে ভার্বের যে নিয়মটা সেটা আমি আনলাম না, আমি জাস্ট এগুলা দিয়া অনেক সময় মিনিং আমরা যদি না জানি, এই সাথের ওয়ার্ডগুলা দেখা কিভাবে এটার আনসার করতে হয়, আমি জাস্ট এইটার একটা প্যাটার্ন তোমাদের দিলাম। এখন তোমাদের যদি রেসপন্স পাই, ইনশাল্লাহ এরকম বোর্ড কোশ্চেনগুলো সবগুলো আমি সলভ করার চেষ্টা করব। তাহলে এইটা আমরা একটু সামারাইজ করে যদি আরেকবার দেখার চেষ্টা করি, দেখো কি হবে যে ইট ইজ ন্যাচারাল দ্যাট, আমরা যেটা বলছি দেখো, আমি মিনিং না বুঝা যদি তুমি করো, আমি কি বলছিলাম মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের সাথে যা থাকবে তাই বসে যায়। ক্যান নট একটা মডেল অক্সিলারি ভার্ব, তাহলে ভার্বের সাথে এখানে ব্রেকেটে যা আছে তুমি কি করবা ওইটাই তুমি বসায় দেবা, তার মানে লিভ আছে লিভ বসে দেবো। এবার হি অলওয়েজ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, আমি যেটা বলছিলাম ফার্স্ট, তোমার আগে এটা পইরা বের করতে হবে প্রেজেন্ট আছে না পাস্টে আছে। ইট ইজ ন্যাচারাল, তার মানে কি ইট ইজ ন্যাচারাল, তার মানে এটা কি প্রেজেন্ট টেন্স, তার মানে এখানে হি অলওয়েজ, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, যেহেতু অলওয়েজ রেগুলারলি এই কথাগুলো আমরা ইনডিফিনিট নির্দেশ করে। তো হি অলওয়েজ নিড আছে, তো আমরা যেটা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, তাহলে এখানে নিড আছে, নিডস হয়ে গেছে। দেখো আশেপাশের ওয়ার্ড দ্বারা তুমি করতেছো। এরপর দেখো হি হ্যাজ টু, তুমি কিন্তু মিনিং জানো না, বাট হ্যাজ টু আছে, এটার পরে সবসময় ভার্বে ব্রেকেটে যা থাকবে তাই বসা যাবে, কারণ মডেল অক্সিলারি ভার্ব, অথবা টু এর পরে যা ভার্ব থাকে তাই বসা যায়। দেখো মিনিং জানো না, বাট তুমি কিন্তু এটা দেখে বুঝতে পারতেছো। অনেক সময় আমরা মিনিং বুঝি না, বাট এইগুলো দেখে কিন্তু আনসার করা যায়। তারপরে দেখো কি আছে, এই সেন্টেন্সে একটা ভার্ব পাইছি আমরা, একটা দুইটা ভার্ব একসাথে আছে। কয়েকটা ওয়ার্ডের পর যদি ওই সেন্টেন্সে আরো ভার্ব থাকে, সেটার ক্ষেত্রে তুমি আইএনজি বসাই দেবা। যদিও এটার কারণ আছে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে, বাট মিনিং না জানলে, না বুঝলে, আরেকটা যদি ওই একই সেন্টেন্সে যখন একাধিক বা শেষের দিকে যদি ভার্ব থাকে, এটার সাথে সবসময় আইএনজি যোগ করে দিবা। এটা জাস্ট কমন না পড়লে, মিনিং না বুঝলে সেই ক্ষেত্রে কথা বলতেছে। তারপর বি ভার্ব আছে, বি মানে কি অ্যামিজার, যদি প্রেজেন্টে হয় তাহলে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসবে, আর যদি পাস্টে হয় ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসবে। তাহলে বি আছে, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যামিজারের মধ্যে বসবে। তাহলে আগের ওয়ার্ডটা দেখবা, এটা কি বুঝাইছে দেখো, প্লুরাল, এম তো বসে আয়ের সাথে, ইজ বসে সিঙ্গুলার সাথে, আর প্লুরালের সাথে কি বসে আর, তাহলে আদার্স আছে, আদার্স কথাটা মানে কি প্লুরাল, তাহলে মানে বি ভার্ব এখানে কি বসবে আর বসবে, বুঝতে পারছো। আবার দেখো হি হ্যাভ আছে, হি হইলো থার্ড পারসন সিঙ্গুলার, মানে ফার্স্ট পারসন কি আই উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন কি বাকি যা আছে সব। তো থার্ড পারসন সিঙ্গুলার হইলে এটার সাথে হ্যাভ হয় না, কি হয় হ্যাজ হয়, এই যে হ্যাজ বসছে। দেখো ঘুরে ফিরে এটা কিন্তু বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেনগুলো আসলে এই রিলেটেডই হয়ে থাকে। তুমি এই জিনিসগুলো যদি মাথায় রাখো, এইটুকু শিওর থাকো 60 থেকে 70% মার্কস তুমি এগুলোর মধ্যেই পাবা। কয়েকটা জিনিস যেমন এই যে প্যাসিভের ক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে, কয়েকবার করলে আশা করি সমাধান হয়ে যাবে। দেখো বি ভার্ব আর কোথায় আছে, এই যে বি ভার্ব আছে, তার মানে অ্যামিজারের মধ্যে একটা বসবে। তাহলে সোসাইটি কি সিঙ্গুলার ওয়ার্ড, তাহলে সোসাইটির পরে কি বসবে সিঙ্গুলার, যেহেতু এম তো বসবে না আই এর সাথে বসে, আর তো বসবে না প্লুরালের সাথে বসে, তো সোসাইটি সমাজ, সমাজ কি সিঙ্গুলার, এই কারণে বসছে কি ইজ, বুঝতে পারছো। সো এই ক্ষেত্রগুলো, আর
সবসময় মনে রাখবা টু এর পরে যা ভার্ব থাকে তাই বসে, তবে কন্ট্রিবিউট টু, কমিটেড টু, লুক ফরওয়ার্ড টু এগুলোর পরে যে ভার্বই থাকবে এটার সাথে আইএনজি যোগ করবা। দেখো বি ভার্বের ক্ষেত্রে আমরা যেই রুলস বলছি অ্যামিজারের মধ্যেই উত্তর হয়েছে। তারপরে যে ফর, যেখানেই ফর দেখবা ফরের পরে যদি ভার্ব থাকে এটার সাথে আইএনজি যোগ করে দিবা, চোখ বন্ধ কইরা, আনসার 100% হবে। বুঝতে পারছো? এই কয়েকটা ট্রিক জিনিসগুলো মাথায় রাখবা প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। আশা করি এগুলাতে অ্যাটলিস্ট 60 থেকে 70%, যদি হার্ডও আসে কোশ্চেন, এইটুকু তুমি কমন পাবা। আর বাকিটা একটু ক্রিটিক্যাল হয়, প্যাসিভে থাকে, এটা পইরা প্রশ্ন বুঝা আনসার করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। বাকি সব ক্ষেত্রে এই জিনিসগুলো দেখে প্রতিটা রাইট ফর্ম অফ ভার্বে তুমি পাবা। তুমি আজকে কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করো নিজে নিজে, দেখবো উত্তর মিলাইবা, দেখবো হয়ে গেছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। তোমাদের সাপোর্ট যদি আমি আবার পাই, যদি মনে করো যে হ্যাঁ ভাইয়া আপনি যদি আরও কয়েকটা ক্লাস নেন অথবা বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দেন, আমি তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে এগুলা সলভ করব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।